প্রশ্ন বারবার আসে, প্রথম ইনভেস্টমেন্ট কোথায় করব? জমি। এখন কেনার ভালো সময় কিনা, কোথায় কিনবো, এ ব্যাপারে অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। এই 5টা পয়েন্ট বলে দিচ্ছি, যে 5টা পয়েন্ট আপনি যদি মাথায় রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার ইনভেস্টমেন্টের রিটার্নটা খুব ভালো হবে, জিতবেন ইনশাল্লাহ। আপনি যদি বিশ্বে ভূ রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরও জানতে চান, সাবস্ক্রাইব করুন। প্রথমে একটু বলে নিই যে কেন আপনার জমি প্রথম ইনভেস্টমেন্ট হওয়া উচিত। ইটস বিকজ সারা পৃথিবীর ইতিহাসে মানুষ যে বড়লোক হয়েছে বা অর্থনৈতিক সুরক্ষা অর্জন করছে সেটা বেশিরভাগ ক্ষেত্রে জমির মাধ্যমে। বিল গেটস সারা জীবন টেক ওয়ার্ল্ডে থেকে টেক নিয়ে কাজ করে আলটিমেটলি আপনি যদি দেখেন তার পোর্টফোলিওর এখন বিশাল একটা অংশ আমেরিকার। আপনি যদি টপ 5 জন যারা জমির মালিক, ফার্মল্যান্ডের মালিক, তাদের মধ্যে আপনি বিল গেটসের নাম দেখবেন। অর্থাৎ সেও কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে, আপনি ডোনাল্ড ট্রাম্প বলেন, সারা জীবন সে রিয়েল এস্টেট নিয়েছিল, সে হোটেল নিয়ে বেশি ছিল, বাট সে দিনের শেষে সে রিয়েল এস্টেট নিয়েছিল। সো রিয়েল এস্টেট, জমি, হোটেল, কমার্শিয়াল স্পেস, দিস ইজ দ্য এরিয়া, যেই এরিয়া 100 বছর ধরে মানুষকে আসলে অর্থনৈতিক সুরক্ষা দিছে, বড়লোক বানাইছে। তো সেই জায়গায় আপনি জমির কথা চিন্তা করবেন না, এইটা আসলে বোকামি, সেটা আপনি যে কোনো মানুষই হন না কেন। এখন প্রথম ইনভেস্টমেন্ট আমি মনে করি একটা মানুষের স্ট্যান্ডার্ড একটা তার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে অ্যাপ্রক্সিমেটলি 50% থাকা উচিত রিয়েল এস্টেট, জমি, অ্যাপ্রক্সিমেটলি 50%। এখন কারো কেউ হয়তো বা ডিবেট করবে না, কারো ক্ষেত্রে কমার্শিয়াল স্পেস, এক একজনের নলেজ বেস অনুযায়ী ইনভেস্ট করা উচিত, বাট আই এম সেইং ইন জেনারেলি 50% শুড বি ইন রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটের মধ্যে কেউ জমি নিবে, কেউ কমার্শিয়াল স্পেস নিবে, কেউ মিক্স করবে, অল গুড। বাট এখন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে ডেভ র্যামজি আমার খুব পছন্দের একজন ভদ্রলোক, আমেরিকার একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, প্রচুর পরিমাণে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে বই লিখছে, প্রচন্ড বিখ্যাত। ডেভ র্যামজিকে আপনারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে পারেন এবং তার থেকে অনেক কিছু শেখার আছে। এবং পার্টিকুলারলি আমেরিকানরা যেন আরো বেশি ঋণে না যায় এবং ঋণগ্রস্ত মানুষ, মানে ঋণগ্রস্ত হওয়াটা, ঋণ নেওয়াটা কেন ক্ষতিকর, এই ব্যাপারে ডেভ র্যামজির যে পরিমাণ কাজ করছে আমি আর অন্য কোনো আমেরিকানকে চিনি না যে এই পরিমাণ কাজ করছে। সো ওনার প্রতি আমার ভীষণ রেসপেক্ট আছে। এখন ডেভ র্যামজি যেটা রিসার্চ করে 10,000-এর বেশি মানুষের, আমেরিকান মিলিয়নিয়ারের উপরে, মিলিয়নিয়ার বলতে হচ্ছে যাদের 12 কোটি টাকার অ্যাসেট আছে, অথবা প্রতি বছর তারা 12 কোটি টাকা আয় করে, অথবা 12 কোটির বা তার বেশি পরিমাণ অ্যাসেট আছে, এটা হচ্ছে ওনার ডেফিনেশন, যার 12 কোটির বেশি পরিমাণ অ্যাসেট আছে। এবং 10,000-এর বেশি মানুষের উপর রিসার্চ করে কতগুলো ইম্পর্টেন্ট ফাইন্ডিংস উনি দেখায়। নাম্বার 1 যেটা, সেটা হইলো এদের 80% ইনহেরিটেন্স পায় নাই, মানে উত্তরাধিকার সূত্রে তারা কোনো বড় সম্পদ পায় নাই, যেটা সাধারণ মানুষ মনে করে যে ও বড় লোকরা বড় লোক হয় কারণ তাদের বাবা বড় লোক ছিল। না, দ্যাটস নট অলওয়েজ ট্রু। আমেরিকান মিলিয়নিয়ারদের ক্ষেত্রে মোর দেন 80% অর রাফলি 80%, 79% ওনার রিসার্চ অনুযায়ী তারা আসলে ইনহেরিটেন্সে তেমন কোনো জিরো অথবা খুব কম টাকা পাইছে। 2 নাম্বার হচ্ছে তারা অনেক বড় চাকরি করতো না, তাদের মধ্যে ডমিনেন্ট ছিল হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়াররা এবং অ্যাকাউন্টেন্টরা এবং স্কুল টিচাররা। সো এরা কোনো বিশাল বেতনে চাকরি করতো না, মাত্র 20% 100K এর উপরে স্যালারি পাইতো ইউএসডিতে, বেশিরভাগই পায় নাই। এবং 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে যে তাদের একটা স্টেবল ফ্যামিলি ছিল, তারা বেশিরভাগ ব্রোকেন ফ্যামিলি, তারা বেশিরভাগ স্টেবল ফ্যামিলি ছিল। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে যে তারা লং টার্ম ইনভেস্ট করতো এবং তারা সেভ করতো এবং লং টার্ম ইনভেস্ট করতো, সেভ করতো এবং লং টার্ম ইনভেস্ট করতো। এই 4টা রিসার্চের যে আউটকাম, এই আউটকামটা বাংলাদেশে আপনি যদি আমাদের দাদা বা নানাদের জীবনের সাথে মিলান, আপনি দেখবেন যে তাদের মধ্যে যারা অসচ্ছলতা থেকে সচ্ছলতায় আসছে তাদের বেশিরভাগের ক্ষেত্রে এই 4টা পয়েন্ট ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। বাংলাদেশে পরিমাণ রিসার্চ হয় নাই, বাট ডেফিনেটলি আপনি দেখবেন যে আমাদের যারা আগের জেনারেশন, তারা অনেক ক্ষেত্রেই কি বলবো, সেভ করতো এবং ইনভেস্ট করতো, বেশিরভাগই জমি কিনতো এবং বেশিরভাগই খরচ কমায় রাখতো এবং তারা স্টেবল ফ্যামিলি লাইফ তারা মেনটেন করতো এবং তারা বেশিরভাগই ইনহেরিটেন্সে অনেক টাকা পায়নি। বাংলাদেশের মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তদের কথা যদি আমি বলি, তাদের ক্ষেত্রে এটা সত্যি। সো এইটা হচ্ছে ফর্মুলা, যেই ফর্মুলাটা আমাদের সবার মাথায় রাখা উচিত। এখন জমি কেনার ভালো সময়, কারণ এখন জমির দাম কম। নির্বাচনের পরে জমির দাম বেড়ে যায়, এটা বাংলাদেশে হিস্টোরিক্যালি ট্রু। বাংলাদেশে হিস্টোরিক্যালি যেটা ট্রু, সেটা হচ্ছে কি নির্বাচনের আগে জমির দাম কম থাকে, স্পেশালি ইন্টারিম বা যে কোনো রকম টার্মোয়েলের সময় জমির দাম কম থাকে এবং ইলেকশনের পরে জমির দাম বেড়ে যায়। এবং নেক্সট ইয়ারে ইলেকশন আমার ধারণা হবেই এবং ইলেকশনের পরে জমির দাম বাড়বেই, কারণ বাংলাদেশের বাজারে আপনার ক্যাফেটেরিয়াতে সবখানে মানুষ চলাফেরা করতেছে, তো জমির দাম কমার কোনো কারণ নাই। আপনি যদি দেখেন যে পূর্বাচলে গড়ে 20 থেকে 40% দাম কম এখনও জমির দাম।
এবং এই জমির দাম থেকে পূর্বাচলে আবার ভালো হবে না? আবার ভালো হবে। এবং এই পূর্বাচলের এক্সাম্পলটা সারা বাংলাদেশের ক্ষেত্রে সত্যি। ঢাকার ক্ষেত্রে তো সত্যি। আজকে সাভারের জমির দাম যেটা আছে, ইলেকশনের পরে জমির দাম 20-30% বাড়বে। এটা আমার ধারণা। গড়ে আমি বলতেছি। সো সেটা দিয়াবাড়ির ক্ষেত্রে সত্যি, সেটা মোহাম্মদপুর বেড়িবাঁধের ক্ষেত্রে সত্যি, সেটা ঢাকার বাইরেও সত্যি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আপনি ওই সময় ইনভেস্ট করতে চান যেই সময় আপনি আসলে বাজারের থেকে কম দামে কিনতে পারেন। এবং তারপরে যখন বাজার স্বাভাবিক হবে তখন আপনার জন্য ওই জমিটা অটোমেটিক্যালি প্রফিটেবল হবে। সো আমি মনে করি যার সামর্থ্য আছে বা যারা কয়েকজন মিলে একটা সমিতি করতে পারে, তাদের অবশ্যই চিন্তা করা উচিত এই সময় জমি কেনার। এটা একটা জমি ইনভেস্ট করার ভালো সময়। বোকা মানুষ যেটা করে সেটা হচ্ছে যখন দাম বাড়তেছে তখন ওটার মধ্যে গিয়ে ঢুকে। আর বুদ্ধিমান মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে কি, যখন হাইপ নাই, যখন বাজারে সবাই উত্তেজিত না, যখন সবাই স্কেপটিক্যাল, তখন সে আন্ডার প্রাইসে জিনিসটাতে ইনভেস্ট করে। বাট এখানে ডেফিনেটলি সবার ইনভেস্ট করার এবিলিটি সমান না। যার ইনভেস্ট করার এবিলিটি আছে তখন সে ইনভেস্ট করবে, যার ইনভেস্ট করার এবিলিটি নাই তখন সে ওয়েট করবে। এবং কারো কারো হেলথ ইমার্জেন্সি থাকতে পারে, ফ্যামিলি ক্রাইস থাকতে পারে, সেটা সেই ক্ষেত্রে ডেফিনেটলি এই পয়েন্টটা প্রযোজ্য না। বাট আপনার যদি এখন ইনভেস্ট করার সক্ষমতা থাকে দেন এবং লং টার্মে আপনি যদি টাকাটা রাখতে পারেন যে ইমিডিয়েটলি আমার টাকা লাগবে না, তাহলে ডেফিনেটলি এখন জমি কেনার একটা ভালো সময়। এখন 5টা পয়েন্ট যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার জন্য এই প্রথম রিয়েল এস্টেট কেনার জার্নিটা আপনাদের জন্য ভালো হবে। 1 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে যে আপনাকে প্রথম জমি সবসময় একা কিনতে হবে না। আপনার টাকা নাই, আপনার যখন বয়স 25 থেকে 40, টাকা না থাকাটাই স্বাভাবিক। আপনি একসাথে কিনেন, 4-5 জন মিলে কিনেন, 10 জন মিলে কিনেন, 15 জন মিলে কিনেন, বিশ্বস্ত মানুষ তৈরি করেন, বিশ্বস্ত মানুষ ফ্রেন্ড সার্কেল তৈরি করেন। আপনি স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন, চাকরি করেন, আপনি কখনোই বললেন না আমি ছাড়া সবাই ঠকবাজ, আমি ছাড়া সবাই চোর। এটা একটা অস্বাভাবিক মিথ্যা কথা। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন অবশ্যই আপনি বিশ্বস্ত মানুষ খুঁজে পাবেন যদি আপনি খুঁজতে থাকেন। এবং আপনি যখন পাবেন, আপনি যখন 5 জন 10 জন মিলে, আপনার কাছে হয়তো 10-20 লাখ টাকা আছে, আপনারা যখন 5-10 জন মিলে আপনারা যখন সেই 20 লাখ টাকা দিবেন তখন কিন্তু আপনারা একটা জমি কিনতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের নিজে ব্যাংকের লোন নেওয়ার থেকে অনেক ভালো হচ্ছে গিয়ে বিশ্বস্ত মানুষদের সাথে একটা সমিতি তৈরি করা এবং সেই সমিতি থেকে জমিটা পারচেস করা। দিস ইজ ভেরি পাওয়ারফুল। এবং এই জিনিসটা আমাদের শহরে কালচারে আনফর্চুনেটলি নাই যে আমরা কয়েকজন মিলে জমি কিনবো। বিল্ডিং তুলবো কিনা সেটা ইম্পর্টেন্ট না, বিল্ডিং তুলতে অনেক নলেজ লাগে, অনেক স্ট্রাগল আছে, বাট আপনি জমি কিনেন একসাথে এবং সেইটা আপনাদের জন্য ভালো। 2 নম্বর হচ্ছে গিয়ে ঢাকাতে যখন আপনারা জমি কিনতে চাচ্ছেন, ঢাকাতে জমি কেনার ক্ষেত্রে প্রেফারেবল এরিয়া হচ্ছে গিয়ে যেগুলো ঢাকার আউটস্কার্টসে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে সাভার। এখানে বলে রাখা ভালো, সাভারে আমার কোনো জমি নাই এবং আমার ফ্যামিলিরও কোনো জমি নাই। কিন্তু সাভার আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। আরেকটা ভালো জায়গা হচ্ছে গিয়ে দিয়াবাড়ি এবং দিয়াবাড়ির সারাউন্ডিং এরিয়াগুলো। এগেইন দিয়াবাড়িতে আমার এবং আমার পরিবারের কোনো জমি নাই। কারণ তা নাহলে মানুষ বলবে যে ও আপনাদের যেখানে জমি আছে ওইখানে আপনি দাম বাড়তে যাচ্ছেন। না, ব্যাপারটা মোটেও এরকম না। কেন আমি সাভার দিয়াবাড়ির কথা বললাম? কারণটা হচ্ছে গিয়ে দেখেন, সাভারের একটা বিশাল অংশ এবং দিয়াবাড়ির একটা বিশাল অংশ, এই জায়গাগুলা ইভেন কিছু ক্ষেত্রে পূর্বাচলের একটা অংশের ক্ষেত্রে এটা সত্যি, এগুলো কিন্তু ঢাকার বাইরের অংশ ছিল, এগুলো অরিজিনাল ঢাকার মধ্যে ছিল না। অর্থাৎ ঢাকার ম্যাপকে প্রথমে গভর্নমেন্ট চিন্তা করলো যে মানুষকে ঢাকা থেকে সরাবে, ডিসেন্ট্রালাইজ করবে, যেটা করার দরকার ছিল কিন্তু করাটা খুবই কঠিন। তারপরে তারা চিন্তা করলো আমরা একটা কাজ করি, ঢাকার ম্যাপ আমরা বাড়ানো শুরু করি, অর্থাৎ ঢাকাকে আমরা বড় করি। এবং এক্স্যাক্টলি সেটা আমি মনে করি একটা ভালো স্ট্র্যাটেজি। ঢাকাকে বড় করলে কি হইতেছে, আগে যেটা ঢাকার বাইরে ছিল এবং জমির দাম ছিল 1 লাখ টাকা কাঠা, সেটা যখন ঢাকায় ঢুকতেছে তখন হয়ে যাচ্ছে 6 লাখ টাকা কাঠা। তারপরে যখন মানুষ থাকা শুরু করতেছে যেমন সাভার অথবা দিয়াবাড়ির ক্ষেত্রে, র্যাপিডলি এই জায়গাগুলো র্যাপিডলি গ্রো করবে। সো সাভার, দিয়াবাড়ি এবং এরকম ঢাকার বাউন্ডারিতে যত জায়গা আছে সেই প্রত্যেকটা জায়গা কিন্তু আসলে ভালো জায়গা এবং সেই জায়গাগুলোতে এখনও জমির দাম কম, কম্পারেটিভলি কম। এখন আপনি সবাই পাগল হয়ে যায় পূর্বাচলের জমি কেনার জন্য, সবাই পাগল হয়ে যায় ঢাকার মাঝখানে জমি কেনার জন্য, বাট সেটা ইম্পর্টেন্ট না লং টার্ম সেফ ইনভেস্টমেন্টের জন্য। আপনি ঢাকার বাউন্ডারিতে আপনি চেক করেন, ঢাকার বাউন্ডারিতে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি মেট্রো রেলের প্ল্যানের সাথে মেলানো, রাস্তার প্ল্যানের সাথে মেলানো। বিদেশে ইউরোপ, অস্ট্রেলিয়া বা আমেরিকাতে খুবই কমন একটা স্ট্র্যাটেজি হইলো মানুষ আগে দেখে মেট্রো রেলের প্ল্যান কোন দিকে যাচ্ছে, সামনে গভর্নমেন্টের 5-10 বছরে বড় বড় রাস্তার প্ল্যানগুলো কি, ওই প্ল্যানের সাথে মিলায় তারা জমি কেনে। এবং এটা ঢাকার ক্ষেত্রেও এটা সত্যি হবে।
ঢাকার ক্ষেত্রে আপনি দেখবেন আস্তে আস্তে মেট্রো রেল, মেট্রো স্টেশন যেখানে হবে অথবা এরকম বড় বড় রোড, হাইওয়ে কানেক্টিভিটির জায়গা যে জায়গাগুলোতে হবে, সেই জায়গাগুলোতে নিশ্চিতভাবে জমির দাম সিগনিফিকেন্টলি বাড়বে। সো যেই জায়গাগুলোতে এখনও রাস্তা হয় নাই, বাট রাস্তা হওয়ার জন্য গভর্নমেন্টের টোটাল প্ল্যান রেডি হয়ে গেছে, আপনি ওই জায়গাগুলোর ব্যাপারে আপনার নজর থাকা উচিত, বা নজর থাকাটা আপনার জন্য স্বাভাবিক, কারণ সেই জায়গাগুলোর পোটেনশিয়াল অনেক বেশি, সিগনিফিকেন্টলি বেশি। আপনি চিন্তা করেন মেট্রো রেল হওয়ার পরে মিরপুরের অবস্থা বা দিয়াবাড়ির অবস্থা কত র্যাপিডলি চেঞ্জ হয়ে গেছে এবং যাচ্ছে, সামনে আরও যাবে। সো এবং মেট্রো রেল কিন্তু আরও অনেক জায়গায় স্টেশন হবে। সো দিস ইজ আ ক্লিয়ার স্ট্র্যাটেজি, যে জিনিসটা উন্নত বিশ্বে আগে থেকে ব্যবহার করতে এবং বাংলাদেশের মানুষের ব্যবহার না করার কোনো কারণ নাই। 3 নাম্বার যেটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনার ঢাকাতেই জমি কিনতে হবে সেরকম কোনো কথা নাই। আপনি আপনার গ্রামের বাড়িতে দেখেন, আপনি বোঝার চেষ্টা করেন, অবশ্যই ঢাকাতে জমির দাম যে পরিমাণ বাড়ে, গ্রামে অনেক সময় বা আপনার মফস্বল শহরে ওই পরিমাণ বাড়ে না, কিন্তু সিগনিফিকেন্টলি বাড়ে। আপনি চিন্তা করেন আপনার গ্রামের বাড়ি কোথায়, যে কোনো একটা জায়গা আপনি চিন্তা করেন, আপনার গ্রামের বাড়ি ধরলাম আমি বরিশাল, অথবা আমি ধরলাম সেটা হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ। ওকে, আপনি খেয়াল করেন ঠান্ডা মাথায়, নারায়ণগঞ্জে আপনি যদি আপনার বাসার থেকে জাস্ট মেইন রোডের দিকে একটু যান এবং সেখানে যদি একটা পয়েন্ট, একটা 5 কাঠা জমি পিক করেন, র্যান্ডমলি পিক করেন এবং খেয়াল করেন যে আজকে থেকে 20 বছর আগে ওইটার দাম কত ছিল এবং 20 বছর পরে কতটুকু, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রায় সবার ক্ষেত্রে উত্তরটা হবে 5 গুণের বেশি, 5 গুণের বেশি। অন এন এভারেজ ঢাকার বাইরে মোটামুটি মেইন রোডের কাছে যে কোনো জমির দাম, অলমোস্ট যে কোনো জমির দাম 5 গুণের বেশি বাড়ছে, কখনো কখনো সেটা 10 গুণ বাড়ছে। তাহলে আপনার ঢাকাতেই কিনতে হবে এটা ইম্পর্টেন্ট না, বরং ইম্পর্টেন্ট এটা অনেক ক্ষেত্রে গ্রামে ভালো, কারণ গ্রামে এখনো জমির দাম কম। আপনি খেয়াল করবেন গ্রামে যেই জমিটার দাম আজকে 5 লাখ টাকা কাঠা বা 5 লাখ টাকা শতাংশ, বেশিরভাগ ক্ষেত্রে এটার দাম আজকে থেকে 20 বছর আগে 1 লাখ টাকা কাঠা বা তারও কম ছিল। দ্যাট ইজ ট্রু। সেটা বরিশালের ক্ষেত্রে যেমন সত্যি, সেটা আপনার বগুড়ার ক্ষেত্রেও সত্যি। তাহলে কেন আপনি শুধু ঢাকা ঢাকা করবেন? হ্যাঁ, ঢাকাতে কিছু কিছু জায়গায় যেমন বসুন্ধরায় র্যাপিডলি গ্রো করছে, উইচ ইজ ট্রু, কিন্তু জিনিসটা হচ্ছে ওই র্যাপিড গ্রোথ আপনার জন্য কিন্তু সবসময় দরকার নেই। ওই খেয়াল করেন ডেভ র্যামজির রিসার্চটার মতো, র্যাপিড গ্রোথ কিন্তু ইম্পর্টেন্ট না, স্টেডি গ্রোথ ইম্পর্টেন্ট, তাতে সময়ের সাথে কম্পাউন্ডিং হতে থাকে। সো আপনি ঢাকার বাইরের জমিকে তুচ্ছ করার কোনো কারণ নাই। আপনার সেখানে আপনার যদি এখন টাকা কম থাকে, বিশ্বস্ত মানুষ পাচ্ছেন না, আপনি গ্রামের দিকে নজর দেন। আমাদের ঢাকার মানুষের একটা খুবই বাজে স্বভাব হইলো, একটা অহংকারী ব্যবহার হইলো, আমরা গ্রাম অথবা মফস্বলকে খুব ছোট করে দেখি। ও আমার বাবার কাছে গ্রামে জমি আছে, বাবা বাবার গ্রামের জমি আছে, এটাকে তুমি তুচ্ছ করতেছো কেন? সেটা তো অনেক ক্ষেত্রে অনেক দামি জমি হইতে পারে এবং সেটা তো অনেক ভালো প্রসপেক্ট থাকতে পারে। বাংলাদেশের নেক্সট বিশাল একটা রিয়েল এস্টেট প্রাইসের বুম হবে ঢাকার বাইরে। ওয়াই? বিকজ বিশাল পরিমাণে মানুষ ঢাকা অলরেডি ছেড়ে দিচ্ছে এবং ঢাকা ছাড়বেই। আপনি দেখেন রাজশাহী কি পরিমাণ ডেভেলপ করছে গত 15 বছরে, খুলনা কি পরিমাণ ডেভেলপ করছে, বরিশাল কি পরিমাণ ডেভেলপ করছে, প্রচুর পরিমাণে ডেভেলপ করছে। সো এবং সিলেটও অনেক জায়গায় ডেভেলপ করছে। সো আপনার মনে করেন আপনি এখন ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুল দেখতে পারবেন। আগে দেখতে পাইতেন? আগে চিন্তা করা যেত যে 10 বছর আগে ঢাকার বাইরে ইংলিশ মিডিয়াম স্কুল চিন্তা করা যেত, এখন ঢাকার বাইরে মানে ঢাকা চিটাগাংয়ের বাইরে ইংলিশ মিডিয়াম স্কুল নর্মাল হয়ে যাচ্ছে। তার মানে হইলো বিশাল একটা ইকোনমিক গ্রোথ আসলে ঢাকার বাইরে হচ্ছে এবং ঢাকার বাইরের ইকোনমি অনেক ক্ষেত্রে ঢাকার থেকে বেশি স্টেবল। 4 নাম্বার যেটা পয়েন্ট, সেটা হইলো প্রচুর পরিমাণে হাউজিং কোম্পানি হচ্ছে। এই হাউজিং কোম্পানির ব্যাপারে খুব সাবধান। বেশিরভাগ সব হাউজিং কোম্পানি না, বেশিরভাগ হাউজিং কোম্পানি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ধোঁকা দেয়। কিভাবে? তারা কি করে, ধরেন কথার কথা, একটা হাউজিং কোম্পানি আছে কেরানীগঞ্জের পরে, পদ্মা সেতু হয়েছে, দাম বাড়ছে, এখন ওরা হয়তো জমি কিনছে 2 বিঘা, কিন্তু ওরা বলবে আমরা আমাদের 150 বিঘা জমি আছে। একটা ম্যাপ ট্যাপ বানায় নিয়ে আপনাকে যে জমিটার কথা সে বলছে, জমিটার কোনো মালিকানাই তার নাই, কিন্তু এটা একটা প্রতিশ্রুতি যে এই হবে, রোড হবে, কালভার্ট হবে, স্কুল হবে, হ্যান হবে, ত্যান হবে, কিন্তু ও কিন্তু কিছুই জানে না। ও টাকা নিচ্ছে এই আশায় যে ও কোনোভাবে মানুষকে ঠকায় হোক, কোনোভাবে কম দামে কিনবে, মানে অল্প দামে জমিটা গরিব মানুষের কাছ থেকে জোর করে কিনে সামহ আপনাকে ধরাই দিবে এবং ওইখানে তার কতটুকু দখল থাকবে কিছুই সে জানে না। সো যে কোনো হাউজিং কোম্পানির ব্যাপারে সাবধান, সাবধান, সাবধান। কেন? বেশিরভাগ হাউজিং কোম্পানি অল্প একটু জমি কিনে, বেশিরভাগ তার দখলে নাই, তার দখল করার ক্যাপাসিটিও নাই এবং সে আলটিমেটলি টাকাটা দিয়ে আপনাকে আটকায় রাখবে অথবা সে বিদেশে চলে যাবে। এরকম বহুত হাউজিং কোম্পানি গত 5-7 বছরে আমার দেখা হয়েছে। কিছু কিছু ভালো, কিছু কিছু রিলায়েবল, ওগুলার নাম আমি বলবো না, কারণ তখন মানুষজন বলবে আপনি মানে টাকা খেয়ে প্রমোট করতেছেন, তো সেটা আমি করতেছি না। কিন্তু আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কি, যে যখনই আপনি কোনো হাউজিং কোম্পানির সাথে কমিউনিকেশন করতে যাবেন,
তখনই খুবই খেয়াল রাখবেন, খুবই খেয়াল রাখবেন যে আসলে কাগজপত্র ঠিক আছে কিনা। আসলে তাদেরকে যারা ২, ৪, ৫, ১০ বছর আগে যারা ইনভেস্ট করছে তাদের আসলে ফিডব্যাক কেমন? হাউজিং কোম্পানির ব্যাপারে সাবধান। সেটা যেকোনো রকম রিয়েল এস্টেট এজেন্সি কোম্পানির ক্ষেত্রে যে কেউ, ইভেন ইয়াহিয়া আমিনও যদি কোনো রিয়েল এস্টেট কোম্পানি খুলে সেটার ব্যাপারেও সাবধান থাকবেন। কখনো চোখ বন্ধ করে বিশ্বাস করার প্রশ্নই আসে না। যেই খুলুক, যেকোনো হাউজিং কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি, সবসময় একটা পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন, যেইখানে টাকা বেশি, যেইখানে লাভ বেশি, সেখানে সবসময় দুর্নীতি বেশি হয়। জমি জমা এবং অ্যাপার্টমেন্টে যেহেতু লাভ বেশি এবং দাম বেশি বাড়ে, এইজন্য এখানে দুর্নীতিও বেশি হয়। সো সাধারণ মানুষ হিসেবে হাউজিং কোম্পানির, যেকোনো হাউজিং কোম্পানি, যেকোনো রিয়েল এস্টেট কোম্পানির ব্যাপারে খুব সাবধান থাকবেন। কারণ আপনি যখনই আজকে ফেসবুকে সার্চ করবেন দেখবেন ১০০টা কোম্পানি আপনাকে হোয়াটসঅ্যাপ করবে। কিন্তু খুব সাবধানে আগাবেন। কেন? এরা বেশিরভাগই দখল নাই, কিন্তু এরা বলে এদের দখল আছে। এরা একটা প্ল্যান দেখায়, বিশাল একটা ম্যাপ দেখায়, বাট দিনের শেষে আপনি যখন সত্যিকার অর্থে তাদের দলিল চান যে ভাই তোমরা আসলে কতটুকুর মালিক, তখনই আপনি দেখবেন যে তাদের অবস্থা আসলে বেশিরভাগের অবস্থা খুবই নড়বড়ে। এটা শুধুই একটা আশ্বাস। এটা শুধুই একটা কি বলবো প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতির পায়ের নিচে কোনো মাটি নাই। ৫ নাম্বার যেটা পয়েন্ট সেটা হচ্ছে কাগজ। আপনি যত না জমি কিনেন তার থেকে বেশি আপনি আসলে জমির কাগজ কিনেন। সো কাগজ দেখবেন, কাগজ দেখার পিছনে যদি ১০,০০০, ২০,০০০ টাকা খরচ হয় কোনো সমস্যা না। কাগজ ভেরিফাই করবেন। অনেক মানুষ জমি কিনে কিন্তু সে ঠিকমতো কাগজ দেখে না, কাগজ বুঝে না। আপনাকে সবকিছু বুঝতে হবে না। আপনি একটা লয়ারকে নিবেন, অথবা আপনি জমি সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন, জমির কাগজ বুঝে এরকম কাউকে নিবেন। এখনো বাংলাদেশে ৫-১০ হাজার টাকা দিলে যেকোনো লয়ার খুব ভালো মতো এটাকে ভেরিফাই করে দেয়। জমির কাগজের অনেকগুলা বিষয় থাকে। ওয়ারিশ থেকে শুরু করে, দখল থেকে শুরু করে, আপনার যে জমির মাপ, ওই জমির মাপ অনুযায়ী অনেকগুলা কাহিনী আছে ভিতরে। যেই জিনিসগুলা আপনার আমার সাধারণভাবে বোঝা অনেক সময় ডিফিকাল্ট। আপনি একটা এক্সপার্টকে নেন। আপনি একটা ২০ লাখ টাকা ৫০ লাখ টাকার জমি কিনবেন। সেটার পিছনে আপনি যদি ২০-৩০ হাজার টাকা খরচ করতে না চান, তাহলে আপনার ইনভেস্টমেন্ট ধোঁকায় পড়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদের বাংলাদেশে একটা বাজে কালচার হচ্ছে গিয়ে আমরা এক্সপার্ট অপিনিয়ন পয়সা দিয়ে নেওয়ার ব্যাপারে খুবই কৃপণতা করি। কিন্তু এইটার জন্য আমি ৩০,০০০ টাকা দিয়ে জমিটা ইভ্যালুয়েট করাবো না, এবং তার জন্য দেখা যায় আমার পুরা ৩০ লাখ টাকার ইনভেস্টমেন্টেই জ্বলে গেছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি জমি যখন আপনি চিন্তা করতেছেন, আপনি কাগজ খুব ভালো মতো বুঝে নেন। খুবই কোনো ভালো প্রপার এক্সপার্টকে দিয়ে কাগজ আপনি বুঝে নেন। যদি আপনি কাগজ ঠিকমতো না বুঝেন, আপনার ধোঁকায় পড়ার সম্ভাবনাটা খুবই বেশি। সো এইটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এই ৫ টা পয়েন্ট মাথায় রেখে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার ইনভেস্টমেন্টটা ফ্রুটফুল হবে।